হেলায় হেলায় যাকে তাকে একটা উপদেষ্টা বানাবে, যাকে তাকে একটা দায়িত্ব দিবে, সে পরবর্তীতে সে সফল হবে না। আলটিমেটলি দেশটাই তো মুখ থুবড়ে পড়বে। এতদিন পরে আপনি চালের রশিদকে দলেন কেন? চালের রশিদের পিটিয়ে তার কাছ থেকে শুনেন বসুন্ধরা কি করে, ম্যাক্স কি করে, কি বলে আপনার ফ্রেশ কি করে, আপনার কাজী নাবিল কি করে, কাজী গ্রুপ, হ্যাঁ, এই সমস্ত গ্রুপগুলোকে ধরেন, স্কয়ার গ্রুপকে ধরেন, যারা চালের সিন্ডিকেটের সাথে জড়িত। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেখানে বেশ কিছু বিষয়ের অবতারণা তিনি করেছেন। এর মধ্যে একটি বড় অংশ জুড়েই ছিল সংস্কার এবং গত 15 বছরের হত্যা গুমের বিচার বিষয়গুলো তিনি সামনে এনে এসেছেন। আপনার কি মনে হয় যে এই সব সংস্কার করেই একটি রোডম্যাপ ঘোষণার কথাও তিনি বলেছেন, এবং যত দ্রুত তিনি বলেছেন যে নির্বাচনের ট্রেনের যে লাইন, রেল লাইন, এটা তারা যত তাড়াতাড়ি তৈরি করতে পারবে নির্বাচনের ট্রেন তত দ্রুত শেষ স্টেশনে পৌঁছাবে। এটি আসলে কতটা দ্রুহ, নাকি মনে হচ্ছে যে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব শেষ স্টেশনে? ধন্যবাদ। আমি ওনার দেশে বিদেশে আজকে যারা এসিটিভির দর্শক শ্রোতারা শুনছেন, স্টুডিওর কলাকুশলী বিজ্ঞ আলোচকবৃন্দ, সঞ্চালক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই উনি প্রথম যখন ফ্রম ডে ওয়ান উনি যখন শুরু করলেন, শপথ নিলেন, তখন কিন্তু উনি ছাত্ররা ওনাকে নিয়োজিত করেছে কথাটা বলেছিলেন। আজকে একটু পরিবর্তন, আমি নিয়োগকর্তা বলেছিলেন, আজকে একটু পরিবর্তন আমি খেয়াল করলাম, ছাত্র শ্রমিক জনতা বলেছে। একটু পরিবর্তন, এর মধ্যে মাঝখানে একটা জনতা হারিয়ে গিয়েছিল, শ্রমিক হারিয়ে গিয়েছিল, নারী পুরুষ নারীরাও হারিয়ে গিয়েছিল। এই আন্দোলনে কি কম বেশি নারীরাও ছিল, সকল শ্রেণী পেশার মানুষ, আবাল বৃদ্ধ বনিতা, নারী শিশু, এক পর্যায়ে সকলেই জড়িত হয়েছে। আমি পুরো বক্তব্যটি শুনেছি এবং কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে চেষ্টা করেছে, কিন্তু উনি উপদেষ্টা পরিষদটা যেটা নিয়েছেন, আসলে তো সংবিধান আলোকে যে শপথটি তিনি নিয়েছেন, রাষ্ট্রপতির উপদেষ্টা হিসেবে এরা উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান উপদেষ্টা অন্যদেরকে সহযোগী উপদেষ্টা হিসেবে নিয়েছেন। এরা অধিকাংশই, আমি অনেকে ব্যক্তিগতভাবে চিনি, ইতিমধ্যে অনেকের সাথে আমার দু একবার দেখা হয়েছে, সচিবালয়ে, অনেকের দপ্তরে, বিভিন্ন জায়গায়, পার্সোনালি অনেকের সাথে আমি পরিচিত। এরা অনেকেই বয়স প্রায় 80-র কোঠায়। এরকম বয়সের মানুষরা সাধারণত একটা রুটিন জীবনযাপন করে, তাদের পক্ষে 2টা 3টা 4টা মন্ত্রণালয়ের লোড নেওয়া অনেক কঠিন ব্যাপার। যেহেতু অনেক ধরনের অগোছালো পরিবেশ এখন বিরাজমান, সরকারটা আসলে আগের সরকার একটা এলোমেলো অবস্থায় ফেলে রেখে গেছে এবং বিভিন্ন দপ্তরগুলো অনিয়মে ভরপুর। সেখানে খুব পরিশ্রমী লোকজন দরকার ছিল। প্রয়োজন হলে এই সংস্কারগুলোকে সফল করেন। উনি কয়েকটা সংস্কার কমিশন করেছেন, আমরা লক্ষ্য করেছি যে উনি বিভিন্ন জায়গায় সংস্কার করতে চাচ্ছেন, কিন্তু সংস্কার কমিশনগুলোতে যারা নিয়োজিত তারাও একটু সিনিয়র পার্সন, সিনিয়রদের সাথে কিছু নবীন প্রবীণ আছে, সেখানে অবশ্য কাজগুলো সুন্দর হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমরা আশা করব সব কাজ আসলে একটি এই ক্ষণস্থায়ী সরকার বা খণ্ডকালীন সরকারের পক্ষে করে ফেলাও সম্ভব নয়। যেমন বিচারের কথা তিনি বলেছেন, সুন্দরভাবেই বলেছেন, আর আহতদের চিকিৎসার ব্যবস্থা হবে এটাও বলেছেন। আহতদের এতদিন পর্যন্ত আমি জানি অনেক আহতরা নিজের পয়সা খরচ করে চিকিৎসা করেছে, তাহলে সরকার কি করলো? এই আহতদেরকে চিকিৎসা করার ব্যবস্থাটা সরকার করতে পারে না? আমাদের সেই পরিমাণ কি অ্যারেঞ্জমেন্ট নেই রাষ্ট্রের? তারপর নিহতদের পরিবারগুলোকে এতদিনে কতজন নিহত হয়েছে এটা ফাইন্ড আউট হয়ে যাওয়া উচিত ছিল। ছাত্রদের 7 জন এই আহত নিহতদের সংখ্যা, গুমের সংখ্যা বের করে ফেলতে পারত। অন্তর্বর্তী সরকারের 100 দিন শামীম ভাই বলছিলেন যে অর্থনীতির কি অবস্থা, ভঙ্গুর অবস্থা। আজকের একটি খবর হলো বাংলাদেশ ব্যাংকের একটি তথ্য, সেটি হচ্ছে 2,84,000 কোটি টাকায় খেলাপি ঋণ, যেটি মোট ঋণের 17%, যেটি বলা যায় যে গত 15 বছর বা বিগত সময়ে এই খেলাপি ঋণের সিংহভাগই খেলাপি হয়ে গিয়েছে। আপনি যে টাকা পাচার রোধ করা বা খেলাপি ঋণ আদায়ের যে প্রকল্প, যেটি আসলে সংস্কার কার্যক্রমের মধ্যে দিয়ে যাওয়া উচিত ছিল, অর্থনৈতিক কার্যক্রমে কিছুটা গতি এসেছে, এটা সত্য, সংস্কারও করেছে এই অন্তর্বর্তী সরকার, কিন্তু খেলাপি ঋণ তো আসলে উদ্বেগজনক। আপনার কি মনে হয়? ধন্যবাদ। এই খেলাপি ঋণের ইস্যুটা অনেক দিন থেকেই চোরপুলিশ খেলার মতো এই সরকারি দল, সরকার এবং ব্যাংক এবং হলো ব্যবসায়ী, এই 3 মহলের মধ্যে
এটা চোর পুলিশ খেলা হয়েছে, যোগ সাজস ছিল একজন। যোগ সাজস করে। এখানে দেখা গেছে যে ব্যাংকের যে ইন্টেলিজেন্সি ইউনিট আছে সেটার চিফও জড়িত এই টাকা পাচারের মধ্যে। আপনি দেখা গেছে কুইক রেন্টালগুলো হয়েছে 100 মেগাওয়াটের জন্য, কুইক অর্থনীতি, কুইক হ্যাঁ, মানি। সেখান থেকে দেখা গেছে 20% সাপ্লাই করে, বিদ্যুৎ সাপ্লাই করে 100%-এর টাকা নিয়ে গেছে। 100 টাকার জায়গায় 20 টাকার মাল সাপ্লাই করে 100 টাকা 80 টাকা চুরি করে ফেলছে। বিদ্যুতের মন্ত্রী কিন্তু ছিল ওই যে পালানো প্রধানমন্ত্রী, তিনি কিন্তু বিদ্যুতের মন্ত্রী ছিলেন। তার মানে কি এইগুলোর মধ্যে দেশের শীর্ষ মহল জড়িত ছিল। আজকে আমরা এই দেশের অর্থব্যবস্থাটা আমি বলা চলে অনেকটা হেলায় হেলায়, অনেকটা অবহেলা করে, লোভে, হ্যাঁ, আমাদের অর্থমন্ত্রীকে বলতে শুনতাম লোটাস কামাল সাহেবকে যে দেশ সিঙ্গাপুর হয়ে যাচ্ছে। আবার অনেকে যখন বলতো পাচার হচ্ছে, উনি বলতো কে পাচার করে বাস করতো সংসদে, আপনারা দেখাই দেন। আসলে পাচারকারী উনি নিজেই। উনি এই সরকার প্রধানমন্ত্রী সহ অন্য মন্ত্রীরা পালানোর আগে, পদত্যাগ কর বা পতন ঘটার ঠিক আগে 1.5 থেকে 2 মাসে উনি দেশ ছেড়ে চলে গেছে। হ্যাঁ, উনি লাস্ট গভর্নমেন্টে যখন অর্থমন্ত্রী, উনি 2.5 বছর অফিসই করেননি, সচিবালয় যাননি, ফাইল সাইন করতেন ঘরে বসে বসে। আর উনি কোথায় কিভাবে টাকা পয়সা লুটপাট করা যায় এগুলো তো আগে থেকেই ছক করে ফেলছে, আগে থেকে ওনাদের পকেটে চলে গেছে। ম্যান পাওয়ার সেক্টর থেকে 32,000 কোটি টাকা মালয়েশিয়ার কেলেঙ্কারি, এটাতে ওনারা কয়েকজনে মিলে, এটার মধ্যেও রাজপরিবার জড়িত ছিল। রাজপরিবার জড়িত না হলে পরে এত বড় কেলেঙ্কারি করা যায় না। সেখানে মানুষগুলো, একটা ছেলে তো সুইসাইড করলো, বাবার সাথে ফেরত যাবে না, টঙ্গী রেল থেকে ঝাঁপ দিয়ে পানিতে পড়ে গেল, মারা গেল ছেলেটা। আপনি প্রাণটা ফেরত দিতে পারবেন? তো টাকা তো এইভাবে পাচার হয়েছে। এখানে প্রায় $150 বিলিয়ন পাচার হয়ে গিয়েছে। $150 বিলিয়ন পাচার তো বিভিন্ন ফর্মুলায় হয়েছে। এই যে এরা ঋণ খেলাপি যারা হয়েছে, তাদের মধ্যে কিছু ব্যবসায়ী আছে যে উচ্চ হারের ঋণের হার, সুদ হার বেড়ে যাওয়ার কারণে তারা খেলাপি হয়ে পড়েছে। কিছু আছে মাল ইম্পোর্ট করছে, সে 100 টাকার মাল 150 টাকা হয়ে গেছে ডলার রেটের কারণে, সেই কারণে সে অনেক সময় ঋণ খেলাপির মধ্যে পড়ে গেছে। এটা হলো অনিচ্ছাকৃত ঋণ খেলাপি। এদেরকে রাষ্ট্র খুঁজে খুঁজে বের করে এদের প্রতিষ্ঠানগুলোকে কিভাবে বাঁচানো যায়, কারণ ওখানে শ্রমিক আছে, ওখানে রাষ্ট্রের স্বার্থ আছে, ব্যাংকের টাকা আছে, জনগণের টাকা, ব্যাংকের টাকা তো জনগণের টাকা। আপনাকে সেগুলোকে যেমন বাঁচাইতে হবে, আবার ওই খেলাপি স্বেচ্ছায় যারা ঋণ খেলাপি হয়েছে, যারা বিদেশের সম্পদ পাচার করেছে, এই প্রধান উপদেষ্টার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, তিনি তো গোটা ইউরোপের রাষ্ট্র প্রতিনিধিটা বাংলাদেশে আসবেন, আজকে বললেন যে 27টি দেশের গোটা ইউরোপের অ্যাম্বাসেডাররা ওনার কাছে আসবেন। তাদের মাধ্যমে ওই দেশের রাষ্ট্রপ্রধানদেরকে উনি বলতে পারেন, উনি চিঠি লিখেও রাষ্ট্রপ্রধানদের বলতে পারেন, বিশ্ব সবাই গিয়েছেন সেখানে অনুরোধ করেছেন, সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানদেরকে উনি চিঠি লিখতে পারেন। উনি ব্যক্তিগতভাবে পরিচিত যে তোমার দেশে সকলের দেশে আমার দেশ থেকে যারা চুরি করে টাকা পয়সা নিয়ে গেছে, সম্পদ গড়েছে, সব আমাকে ধরে ধরে ফেরত দেওয়ার ব্যবস্থা করো। অন্তত 100 না হোক, শতকরা 80, 60, 70 যদি সফল হয়, তাহলে তো আমাদের অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়াতে পারে। টাকা পয়সা আনতেই হবে। আর যারা পাচারকারী, তাদের এই দেশে সাবর অস্তাবর যত সম্পত্তি আছে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে নিতে হবে, নিয়ে এই সমস্ত রুগ্ন শিল্পগুলোকে বাঁচাইতে হবে। কারণ এখানে আমাদের লক্ষ লক্ষ শ্রমিক জড়িত। এক গার্মেন্টস যদি পড়ে যায়, এখানে 80 লক্ষ 1 কোটি শ্রমিক জড়িত। 80 লক্ষ পরিবারের মধ্যে প্রত্যেক পরিবার একজন শ্রমিক 5 জনের দায়িত্ব নিয়েছে। গার্মেন্টসকে প্রয়োজন হলে তাকে ভর্তুকি দিতে হবে, গার্মেন্টসের শ্রমিককে তাকে স্বাস্থ্য সেবা দিতে হবে, তাকে দরকার হলে রেশনিং কার্ড দিতে হবে, গার্মেন্টসকে বাঁচিয়ে রাখতে হবে। কৃষি উনি যেমন বলল, একজন সেনাবাহিনীর লোক, উনি সেনা বিশেষজ্ঞ, উনি হয়তো বা স্বরাষ্ট্র চালাতে পারবে, পুলিশের মন্ত্রণালয় চালাতে পারবে, সারা গোলাবারুদ নিয়ে কাজ করেছে, লেফট রাইট করেছে সারা জীবন। উনি কৃষির কি বুঝে? কৃষকের দুঃখ দুর্দশা তো উনি বুঝবে না, উনি তো ভালো চালাইতে পারবে না। এটা একটা বড় জায়গা। এখানে একজন লোককে একদম নিয়োজিত করা উচিত ছিল, খুব দক্ষ একজন লোককে নিয়োজিত করা উচিত ছিল। কেন হেলায় এনজিওর কিছু লোককে নিয়ে আছে, এরা সমিতি চালানো মানুষ, এনজিও চালানো মানুষ। এনজিওর মানুষগুলো তো বিদেশ থেকে টাকা আনে, এরা বিভিন্নভাবে টাকা পয়সা লুটে পুটে খায়। 100 টাকা আনলে 60 টাকা নিজেরা খেয়ে ফেলে, 40 টাকা গরিব দিকে কোনো রকম পায় না। সেই মানুষগুলো অনেকে এখানে বসেছে। উপদেষ্টাদের ভাতা বন্ধ করে দেওয়া উচিত। উপদেষ্টারা সবাই সফল মানুষ, আপনারা ভাতা নিয়েন না, এই টাকাগুলো দিয়ে দেন আহতদের চিকিৎসার ব্যবস্থা করাও। যেহেতু রাষ্ট্রীয় কোষাগারে টাকা পয়সা দুর্বল, রাষ্ট্র অর্থনীতি দুর্বল, আপনি এই টাকাগুলো চিকিৎসার্থে দিয়ে দেন। যারা আহত হয়েছে, আমাদের ছেলেগুলা মেধাবী ছেলেগুলা, হাত নাই, পা নাই, চোখ নাই, এটা বিভীষিকাময়, এগুলো তো কল্পনা করা যায় না। এখানে আপনাকে বাস্তববাদী চিন্তা ভাবনা করতে হবে। হেলায় যাকে তাকে একটা উপদেষ্টা বানাবে, যাকে তাকে একটা দায়িত্ব দিবে, সে পরবর্তীতে সে সফল হবে না। আলটিমেটলি দেশটাই তো মুখ থুবড়ে পড়বে। সুতরাং আপনার উপর অনেক
আশা ভরসা আমাদের মাননীয় মাখন প্রধান সরকার- উপদেষ্টার বক্তব্য আমরা শুনেছি, উনি আশার বক্তব্য দিয়েছেন, কিন্তু নিরাশাও আছে বক্তব্যের মধ্যে। আমরা তো নিরাশাগুলো দেখছি, বাজারের অবস্থা ত্রাহি দ্রব্যমূল্য সীমাহীন ঊর্ধ্বগতি। এতদিন পরে আপনি এই চালের রসিদকে দলেন কেন? চালের রসিদের পিটিয়ে তার কাছ থেকে শুনেন বসুন্ধরা কি করে, ম্যাক্স কি করে, কি বলে আপনার ফ্রেশ কি করে, আপনার কাজী নাবিল কি করে, কাজী গ্রুপ, হ্যাঁ এই সমস্ত গ্রুপগুলোকে ধরেন, স্কয়ার গ্রুপকে ধরেন, যারা চালের সিন্ডিকেটের সাথে জড়িত, হ্যাঁ এরাই আবার আটা, চিনি, লবণ, তেল, এসালম, এরা সবাই জড়িত।